প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এই সংকটময় মুহূর্তে ভালো আছো। আমরা সবাই এই সংকটময় মুহূর্তকে একসময় অতিক্রম করব, ফিরে আসবে কর্মচঞ্চলতা, বেঁচে থাকার তাগিদে। আমরা এই তোমাদের এগিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাস করছি। আজ তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় ক্লাস শুরু করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং নিজেদের যাতে ভালো অবস্থানে নিতে পারো সেজন্য চেষ্টা করবে। আর কোনো যদি কিছু না বুঝো তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। আজকের এই শিক্ষণফল তোমাদের যেগুলি থাকবে, অপরিবাহী ও ডাইলেকট্রিক ব্যাখ্যা করতে পারবে, ধারক ও ধারকত্ব ব্যাখ্যা করতে পারবে, ধারকের শ্রেণী ও সমান্তরাল সংযোগ ব্যাখ্যা করতে পারবে, ধারকের তুল্য ধারকত্ব নির্ণয় করতে পারবে, ধারকের শক্তি পরিমাপ করতে পারবে, দৈনন্দিন জীবনে ধারকের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। এই শিক্ষণবলগুলো অর্জনের জন্য তোমাদের যে বিষয়বস্তু আলোচনা করা হবে সেগুলো হলো অপরিবাহী, ডাইলেকট্রিক, ধারক, ধারকত্ব, ধারকের শ্রেণী সমবায়, ধারকের সমান্তরাল সমবায়, ধারকের তুল্য ধারকত্ব, ধারকের শক্তি এবং দৈনন্দিন জীবনে ধারকের ব্যবহার। তড়িৎ পরিবাহী ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে তিন শ্রেণীতে ভাগ করা যায়: অপরিবাহী, অর্ধপরিবাহী, পরিবাহী। আমরা এখানে শুধু অপরিবাহী সম্পর্কে আলোচনা করব। অপরিবাহী বলতে কি বোঝা যায়? যে সকল পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন চলাচল করতে পারে না, অর্থাৎ এর কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এর ফলে এর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না, ফলে তড়িৎ প্রবাহিত হয় না, এগুলো অপরিবাহী পদার্থ। কোনো অপরিবাহী পদার্থ তড়িৎ ক্ষেত্র স্থাপন করলে পরমাণুর ধনাত্মক আদান তড়িৎ ক্ষেত্রের দিকে, ঋণাত্মক আদান তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য সরে যায়, অর্থাৎ প্রতিটি পরমাণু একটি দ্বিমেরুতে পরিণত হয়। এইভাবে সৃষ্ট দ্বিমেরু আবেশকে পোলারায়ন বলে। আর এই পোলারায়নকৃত যে অপরিবাহী পদার্থ আছে এইগুলিকেই বলা হয় কিন্তু ডাইইলেকট্রিক। আবার অনেকগুলো তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এদের কোনো পরিবর্তন হয় না, এটাকে ডাইইলেকট্রিক বলা যাবে না। সুতরাং আমরা বলতে পারি যেগুলো মেরু আবেশ সৃষ্টি করে পোলারায়ন, তাকে পোলারায়ন বলে, এইগুলো হলো ডাইইলেকট্রিক, আর অন্যগুলো ডাইইলেকট্রিক হবে না। অর্থাৎ অপরিবাহী পদার্থের ভিতর একটি ডাইইলেকট্রিক হবে আর অন্যগুলো নাও হতে পারে। তাহলে ডাইইলেকট্রিক বলতে কি বুঝি? যে সকল অপরিবাহী পদার্থের তড়িৎ ক্ষেত্রে প্রয়োগে তাদের মধ্য আকার নিউক্লিয়াস ও ইলেকট্রনের স্মরণ ঘটে তাকে ডাইইলেকট্রিক বলে। ডাইইলেকট্রিক আবার দুই প্রকার, একটি হলো পোলার ডাইইলেকট্রিক, আরেকটি হলো নন পোলার ডাইইলেকট্রিক। পোলার ডাইইলেকট্রিক বলতে কি বোঝা যায়? যদি ডাইইলেকট্রিক পদার্থের কোনো অণুর ঋণাত্মক আধানের কেন্দ্র ধনাত্মক আধানের কেন্দ্রের সাথে সমপতিত না হয় তাহলে ওই ডাইইলেকট্রিককে পোলার ডাইইলেকট্রিক বলা হয়। যেমন পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদের দ্বিমেরু ভ্রামকের মান পাওয়া যায়। নন ডাইইলেকট্রিক বা নন পোলার ডাইইলেকট্রিক, যদি ডাইইলেকট্রিক পদার্থের কোনো অণুর ঋণাত্মক আধানের কেন্দ্র যদি ধনাত্মক আধানের কেন্দ্রের সাথে সমাপতিত হয় তবে নন পোলার ডাইইলেকট্রিক বলে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এদের দ্বিমেরু ভ্রামকের মান 0। ডাইইলেকট্রিক এর মান নির্ধারণ করা হয় ডাইইলেকট্রিক ধ্রুবকের মান দ্বারা। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা এটাকে কোনো সময় বলা হয় আপেক্ষিক ভেদনযোগ্যতা, কে দ্বারা প্রকাশ করা হয়। কে সমান C/C0। সি, এখানে সি ধারকের পাদদ্বয়ের মধ্যবর্তী কোনো ডাইইলেকট্রিক পদার্থ থাকাকালীন অবস্থায়
ধারকটির ধারকত্ব, আর সি নট হলো ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী কোনো ডাইইলেকট্রিক পদার্থ না থাকাকালীন বা শূন্য স্থানের জন্য ধারকত্ব। কয়েকটি ডাইইলেকট্রিক পদার্থের জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক মান কে এর মান নিচে দেওয়া হলো। শূন্য স্থানে 1.000, বায়ুর মাধ্যমে 1.005, পলিথিনে 2.3, মোম ডোবানো কাগজে 2.7, অ্যাম্বরের ক্ষেত্রে 2.7, ইবোনাইটের ক্ষেত্রে 2.8, কাচের ক্ষেত্রে 5.10, পোর্সিলিনের ক্ষেত্রে 6.5, অভ্রের ক্ষেত্রে 7.0, পানির ক্ষেত্রে 8.0। এবার আলোচনা করব ধারক কি। যে যান্ত্রিক ব্যবস্থায় আদানকে শক্তি হিসাবে সঞ্চিত রাখার জন্য যে যন্ত্র তৈরি করে ইলেকট্রিক বর্তনীতে ব্যবহার করা হয় তাকে ধারক বলে। ধারক প্রধানত দুই প্রকার, একটি হলো স্থিরমান ধারক আর একটা হলো পরিবর্তনশীল ধারক। প্রথম যে চিত্রটা আছে এটা হলো নন পোলারাইজড ধারক, অর্থাৎ এখানে প্লাস মাইনাস বর্তনী চিত্রটায় কিন্তু প্লাস মাইনাস কিছু নাই। পরেরটা দেখো, পরেরটা কিন্তু পোলারাইজড ধারক, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে আর নিচে হলো মাইনাস চিহ্ন আর পাশে হলো গাঠনিক চিত্র। আর পরের চিত্রটা হলো পরিবর্তনশীল, এখানে দেখো তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে এবং পাশে গাঠনিক চিত্র দেখানো হয়েছে। ধারকের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স অফ ক্যাপাসিটর। কোনো ধারকের দুই পাতের মধ্যবর্তী একক বিভব পার্থক্যের জন্য প্রত্যেকটি পাতে যে পরিমাণ চার্জ প্রয়োজন হয় তাকে সংখ্যাগতভাবে ওই ধারকের ধারকত্ব বলে। ধরি এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, চিত্র 1-এর ধারকত্ব সি দেওয়া হয়েছে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ভি, প্রত্যেকটি পাতের চার্জের পরিমাণ কিউ হলে সি ইকুয়াল টু কিউ বাই ভি। ধারকত্বের এসআই একক হলো কুলম্ব বাই ভোল্ট বা ফ্যারাডে বলা হয়। 1 ফ্যারাডে সমান 1 কুলম্ব বাই ভোল্ট। ক্যাপাসিটরের ধারকত্ব ক্ষুদ্র এককগুলো বেশি ব্যবহার হয়, এগুলো হলো 1 ন্যানো ফ্যারাডে সমান 10⁻⁹ ফ্যারাডে, 1 মাইক্রো ফ্যারাডে 1 মিউ এফ সমান 10⁻⁶ ফ্যারাডে। এবারে আমরা এখানে গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করব। মনে করি আর ব্যাসার্ধের একটি গোলক শূন্য মাধ্যমে স্থাপন করা আছে, প্লাস কিউ পরিমাণ চার্জ দ্বারা চার্জিত করায় বিভব হলো ভি। সংজ্ঞা অনুসারে আমরা পাই সি ইকুয়াল টু কিউ বাই ভি। গোলকটি প্লাস কিউ পৃষ্ঠের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে এবং পৃষ্ঠের লম্বভাবে বলরেখাগুলো চিত্র অনুসারে চারিদিকে নির্গত হবে। এই যে বলরেখাগুলো বিভিন্ন দিকে নির্গত হবে। এখন বলরেখাগুলো পিছনের দিকে বর্ধিত করা হলে তারা গোলকের কেন্দ্রে মিলিত হবে। এগুলো পিছন দিকে বাড়ানো হইলে কেন্দ্রে মিলিত হবে। আবার প্লাস কিউ চার্জ গোলাকার কেন্দ্রে রাখা হলে ওই বলরেখাগুলো একই রকম হবে। যদি প্লাস কিউ চার্জটিকে কেন্দ্রে রাখা হয় তাহলে এগুলো একইভাবে বলরেখা নির্গত হবে। কেন্দ্রীভূত আছে বলে মনে হবে এবং কল্পনা করা যায় যে গোলকের পৃষ্ঠে যে কোনো বিন্দুতে বিভব অর্থাৎ গোলকের বিভব হবে ভি হলে হয় না, কল্পনা করা যায় এবং গোলকের পৃষ্ঠে যে কোনো বিন্দুতে বিভব অর্থাৎ গোলকের বিভব ভি হলে ভি ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর সমান কিউ বাই 4πε0 আর। সুতরাং ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি। কিউর মানটা বসাই আর ভি এর মানটা বসাইলে আমরা কি পাই, কিউ কিউ কাটা যায় 4πε0 আর। সুতরাং লেখা যায় সি সমানুপাতিক আর, অর্থাৎ গোলাকার ধারকের ক্ষেত্রে ব্যাসার্ধ ধারকত্বের সমানুপাতিক। এবারে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়। দুটি একই আকৃতি ধাতব পাতকে পরস্পরের কাছাকাছি সমান্তরালভাবে রেখে যে ধারক গঠিত হয় তাকে সমান্তরাল পাত ধারক বলা হয়। যেমন এখানে এই দুইটা সমান্তরাল। চিত্র 1-এ সমান্তরাল পাত ধারক যে দেখানো হয়েছে যার তড়িৎগ্রস্ত পাত এম
এটা তড়িৎগ্রস্ত পাত এম ধরা হয়েছে, ভূ সংলগ্ন পাত এন এবং প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল এ। ধরা যাক পাতদ্বয়ের পারস্পরিক দূরত্ব ডি এবং প্রত্যেকটি পাতের চার্জ কিউ। সুতরাং প্রত্যেকটি পাতের প্রতি একক ক্ষেত্রফলের চার্জ অর্থাৎ চার্জের তলমাত্রিক ঘনত্ব হবে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। পাতগুলোর আকৃতির তুলনায় এদের পারস্পরিক দূরত্ব খুবই কম এবং ছোট হলে এদের অন্তর্গত স্থানে তড়িৎ ক্ষেত্র সুষম হয় এবং অন্যত্র শূন্য থাকে। তড়িৎ বলরেখাগুলো চিত্রের মতো একগুচ্ছ সমান্তরাল ও সমদ্বিবর্তী রেখা হয়। এই যে এখানে কি দেখাইছে, সমান্তরাল রেখাগুলো, এই যে সমান্তরাল রেখাগুলো এখানে দেখানো হয়েছে, বলরেখাগুলো সমান্তরাল পরস্পরের সাথে, কিন্তু কিনারায় যে বলরেখা হবে তা সামান্য বাঁকা হবে, হতে পারে, কিন্তু আমরা এটাকেও প্রায় সমান্তরাল বিবেচনা করতে পারি। পাত দুটির কিনারার দিকে, ওই যে কিনারায় দেখালাম তড়িৎ ক্ষেত্রেও সামান্য অসম থাকে, কিন্তু তা উপেক্ষা করা যেতে পারে। সুতরাং পাতদ্বয়ের মধ্যবর্তী সকল স্থানে তড়িৎ প্রাবল্যের মান হবে ই ইকুয়াল টু সিগমা বাই এপসিলন নট। আবার ভি সমান কি জানি, ইডি। তাহলে ই এর মানটা যদি এখানে বসাই সিগমা ডি এপসিলন নট, সুতরাং ধারকত্ব সমান হবে কিউ বাই ভি। এখন এই ভি এর মানটা, এই ভি এর এই মানটাকে এখানে যদি বসাই দেই তাহলে কি হয়, কিউ বাই সিগমা ডি এপসিলন নট। এটাকে যদি আমরা উল্টো দিই তাহলে কি এপসিলন নট কিউ সিগমা ডি। আবার সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, এই মানটা যদি এখানে বসাই দিই তাহলে কি হয়, এপসিলন নট কিউ আর নিচে হয় কিউ বাই এ ডি, কিউ কিউ কাটা যায়, তাহলে সি ইকুয়ালস টু এপসিলন নট এ ডি। সুতরাং কি দেখা যায় যে এখানে যদি এই রাশি দুইটি অর্থাৎ এপসিলন নট ডি ধ্রুবক থাকে তাহলে সি সমানুপাতিক কে। আবার যদি আমরা এইখানে এ এপসিলন নট আর এ ধ্রুবক বিস্তার করি সি সমানুপাতিক ডি, অর্থাৎ সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ওই সমান্তরাল পাতের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল হবে ধারকত্বর সমানুপাতিক এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এবারে যে শিক্ষণফলটি মানে এই আলোচনার পরে অর্জন করতে পারবে সেটা এখানে দেখো, কিসের ধারকের শ্রেণী এবং সমান্তরাল সংযোগ ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই জন্য আমরা কি করব, বিশেষ প্রয়োজনে একাধিক ধারককে বর্তনীতে সংযুক্ত করাকে ধারকের সমবায় বলে। অর্থাৎ একের অধিক যদি আমরা কি ব্যবহার করি, ধারক ব্যবহার করি, এটাকে বলা হয় সমবায়, ধারকের সমবায় বা সন্নিবেশ বা সংযোগ। ধারকের শ্রেণী ও সমান্তরাল সংযোগ নিচে আলোচনা করা হলো। ধারকের শ্রেণী, সমবায় বা সংযোগ, কতগুলো ধারককে যদি এমনভাবে যুক্ত করা হয় যাতে প্রথম ধারকের দ্বিতীয় পাত, এই যে প্রথম ধারক এটার দ্বিতীয় পাত এইটা, আর দ্বিতীয় ধারকের প্রথম পাত, আবার দ্বিতীয় ধারকের দ্বিতীয় পাত, তৃতীয় ধারকের প্রথম পাত, এভাবে যদি সাজানো হয় তবে এইরূপ সংযোগকে বলা হবে শ্রেণী সংযোগ। নিম্নের চিত্র এখানে দেখানো হয়েছে। আর সমান্তরাল সংযোগ কাকে বলে, কতগুলো ধারককে যদি এমনভাবে যুক্ত করা হয় যাতে সমগুলো সবগুলো ধারকের প্রথম পাত একটি সাধারণ বিন্দুতে এবং দ্বিতীয় পাতগুলো অপর একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তবে ধারকের এইরূপ সংযোগকে সমান্তরাল সংযোগ বলে। নিম্নে এদের চিত্র দেখানো হইল। এই যে সবগুলো পাতের প্রথম পাত এখানে, আবার দ্বিতীয় পাত, এইগুলো দ্বিতীয় পাতগুলো এখানে সংযোগ দেওয়া, এটা হলো সমান্তরাল। এখানে বিভব পার্থক্য সমান থাকে দুই প্রান্তের, কিন্তু কিসের কিসের পরিবর্তন হয়, চার্জের পরিবর্তন হয় আর ধারকত্ব ভিন্ন ভিন্ন থাকে। অর্থাৎ এই ভিন্ন ভিন্ন পথে চার্জ ভিন্ন ভিন্ন রকম অতিক্রম বা করে, এই জন্য এখানে চার্জের জমা, যে সি1 এ চার্জ জমা হবে যা সি2 তে যা জমা হবে সি3 তে একই পরিমাণ হবে, আর বিভব পার্থক্য দুই প্রান্তের একই থাকবে। কি শিক্ষণফল অর্জন করতে পারবে পাঠ শেষে, ধারকের তুল্য ধারকত্ব নির্ণয় করতে পারবে। তুল্য ধারকত্ব কাকে বলে,
তড়িৎ বর্তনীতে ধারকের সমবায়ের পরিবর্তে যদি এমন একটি ধারক ব্যবহার করা হয় যার দুই পাতের বিভব পার্থক্য এবং সঞ্চিত চার্জ সমবায়ের বিভব পার্থক্য চার্জের সমান হয়, তবে ওই একক ধারকের ধারকত্বের মানকে তুল্য ধারকত্ব বলে। তাহলে কি বলে, আমরা যে এত সময় সমবায় যুক্ত করলাম, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়, ওই একাধিক সেখানে ধারক ব্যবহার করছি, ওই ধারকের পরিবর্তে যদি একটি ধারক ব্যবহার করি এবং তাদের ওই ধারকটির অর্থাৎ ওই যে একাধিক ধারক এর পরিবর্তে যে একটি ধারক ব্যবহার করছি ওই ধারকটির জন্য যদি ওই সমস্ত ধারকের জন্য যে বিভব পার্থক্য এবং চার্জের মান তারা যদি সমান হয়, তাহলে ওই একক ধারকটাকে অর্থাৎ ওই ধারকটিকে বলবো ওই সমবায়ে যে ধারকগুলো আছে তাদের তুল্য ধারকত্ব। এটাই এখানে বোঝাইছে। এখন এখানে শ্রেণী তুল্য ধারকত্ব নির্ণয় কিভাবে করবো সেটা দেখি। এখানে তিনটা ধারক ব্যবহার করছি যাদের ধারকত্ব C1, C2, C3 এবং বিভব পার্থক্য V1, V2, V3। এই সবগুলো বিভব যদি একসাথে যোগ করি তাহলে আমরা V ধরি, এই যে V, এই তিনটার পরিবর্তে একটা ব্যবহার করছি। চিত্র 1-এর জন্য আমরা এখানে যেটা পাই যে চিত্র 1-এর জন্য C1, C2, C3 শ্রেণী সমবায় সাজানো আছে, এদের মধ্য সকল পাতের কিউ চার্জ আবিষ্ট আছে ধরে নিলাম। তাহলে C1 সমান Q বাই V1, তাহলে V1 সমান কি হবে, V1 রিপ্লেস করলে Q বাই C1। অনুরূপভাবে V2 সমান অর্থাৎ দ্বিতীয়টার জন্য পাবো V2 সমান Q C2, আবার V3 সমান এত। এখন এই পুরা তিনটার পরিবর্তে যদি একটা ব্যবহার করি তাহলে সেটার বিভব পার্থক্য কত হবে, V হবে, আর চার্জের পরিমাণ Q হবে। তাহলে আমরা তখন কি পাবো, এই যে আবার চিত্র 2-এ CS যেহেতু শ্রেণীতে সাজানো এর তুল্য ধারকত্ব CS হবে, সিরিজের জন্য S। তাহলে আমরা যদি বিভব পার্থক্য V হয়, চার্জ Q হয়, তাহলে CS সমান Q বাই V। সুতরাং V সমান কি পাবো, Q বাই CS। এখানে মোট বিভব V সমান সমান V1 প্লাস V2 প্লাস V3। চিত্র 2 থেকে পাইছি Q বাই CS, আর এটার জন্য চিত্র 1 থেকে Q বাই C1, Q বাই C2, Q বাই C3। উপর থেকে আমরা C Q সব জায়গায় থেকে আমরা ভাগ দিয়ে কমাই দিতে পারি, তাহলে 1 বাই CS সমান 1 বাই C2 প্লাস 1 বাই C3 ইত্যাদি। n সংখ্যক যদি ধারক সাজানো হয় তাহলে তাদের ধারকত্ব যদি আমরা পাই C1, C2, C3 এবং Cn পাই, তাহলে আমরা পাই 1 বাই CS সমান 1 বাই C1 যোগ 1 বাই C2 প্লাস 1 বাই C3 প্লাস ড্যাশ ড্যাশ 1 বাই Cn। সুতরাং শ্রেণী সংযোগের ক্ষেত্রে প্রত্যেকটি ধারকের ধারকত্বের বিপরীত সংখ্যার সমষ্টি, এই যে বিপরীত সংখ্যার সমষ্টি বিপরীত সংখ্যার সমান হবে, অর্থাৎ তুল্য ধারকত্বের বিপরীত সংখ্যার হবে, তুল্য ধারকত্ব তার বিপরীত সংখ্যার সমান হবে। প্রত্যেকের বিপরীত সংখ্যার সমষ্টিগুলো যদি যোগ করি তাহলে তুল্য ধারকত্বের বিপরীত সংখ্যাটা আমরা পাবো। অর্থাৎ শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য ধারকত্বের প্রত্যেকটি ধারকের ধারকত্বের চেয়ে কম, তাই তুল্য ধারকত্বের মান এই প্রত্যেকটা ধারকের ধারকত্বের চেয়ে এই CS এর মান কি হবে, কম হবে, এটাই এখানে বোঝানো হয়েছে। আবার সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আমরা এখানে দেখছি এই প্রথম মানে প্রত্যেকটা পাতের প্রথম যে পাতটা সেটার একটা সাধারণ বিন্দুতে, আবার দ্বিতীয় পাতটা সাধারণ বিন্দুতে। তাহলে এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য প্রত্যেকটার V, আর এখানে কার সাথে যুক্ত করা হয়েছে, এটা একটা তড়িৎ উৎসের সাথে প্লাসের সাথে এটা যুক্ত করা হয়েছে। এখানে এই তিনটার পরিবর্তে আবার এখানে দ্বিতীয় চিত্রে একটা ধারক যদি ব্যবহার করি তাহলে আমরা কি পাবো। তাই এখানে লিখছি চিত্র 1-এ এটা থেকে C1, C2, C3 সমান্তরাল সমবায় সাজানো আছে, এদের মধ্য দিয়ে যথাক্রমে Q1, Q2, Q3 চার্জ আবিষ্ট হয়। এবার কিন্তু চার্জ ভিন্ন ভিন্ন প্রত্যেকটার ভিতর দিয়ে, এই প্রত্যেকটা ধারকের ভিতরে ভিন্ন ভিন্ন চার্জ আবিষ্ট হবে। তাই চিত্র 1-এর জন্য আমরা পাই C1 সমান Q1 বাই V। তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে এখানে Q1 সমান C1 V, অনুরূপ Q2 সমান C2 V, Q3 সমান C3 V। তুল্য ধারকত্ব এই চিত্র 2 থেকে যদি পাই তাহলে CP অনুরূপভাবে পাবো Q ইকুয়াল টু CP V। তাহলে মোট চার্জ Q সমান সমান কি পাবো, Q1 যোগ Q2 প্লাস Q3। তাহলে এখানে কি পাই, CP V C1 V প্লাস C2 V প্লাস C3 V।
সব জায়গা থেকে ভি আমরা যদি ভাগ করে পাই তাহলে সিপি সমান C1 যোগ C2 যোগ C3। তাহলে n সংখ্যক ধারকের সমান্তরাল ভাবে সাজালে আমরা পাবো সিপি সমান C1 যোগ C2 যোগ C3 যোগ কি পাবো যোগ Cn, অর্থাৎ সমস্ত ধারকের সমস্ত ধারকত্বর যোগফল সমান হবে তুল্য ধারকত্ব সমান্তরালের ক্ষেত্রে। এবার আমরা ধারকের শক্তি কিভাবে নির্ণয় করব? ধারকের শক্তি বলতে বোঝায় বৈদ্যুতিক স্থিতিক শক্তিকে আমরা বুঝবো। তা কোনো ধারকের চার্জিত করিলে, কোনো ধারককে চার্জিত করলে তা শক্তি সঞ্চয় করে। ধারকটিকে চার্জিত করতে কৃত কাজ এর মধ্যে দিয়ে বৈদ্যুতিক স্থিতির শক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে কি শক্তি? বৈদ্যুতিক স্থিতির শক্তি রূপে এখানে সঞ্চিত থাকে। ধরা যাক কোনো ধারকের ধারকত্ব C, এই ধারকত্বের জন্য কিউ পরিমাণ চার্জ দিতে হবে। এই ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র ডিকিউ চার্জিত করে ধাপে ধাপে ধারককে ধারকত্ব বৃদ্ধি করা হয়। আমরা জানি বিভব V = dW/dq। এখন এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে আমরা কি পাই? dW সমান V dq, আর কিউ আবার V সমান আমরা কি জানি? q/c dq। আবার কৃত কাজ হবে বৈদ্যুতিক সঞ্চিত শক্তির সমান। সুতরাং কি কৃত কাজ সমান বৈদ্যুতিক সঞ্চিত শক্তি। তাহলে dW = du, তাহলে du সমান কি পাই? ওখান থেকে q/c dq। সীমা যখন q = 0, অর্থাৎ যখন চার্জ 0 দেওয়া হয়েছে তখন এই বৈদ্যুতিক শক্তি কত হবে? 0। যখন চার্জ q সমান q দেওয়া হয়েছে তখন বৈদ্যুতিক শক্তি u সমান u। তো এই সীমার মধ্যে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে du ইন্টিগ্রেশন কি হবে? 0 থেকে u, অর্থাৎ এখানে কি পাই? 0 থেকে u, আর 1/c এটা বাইরে আমরা রেখে দিলাম সমান, যেহেতু dq অপারেটর তাহলে qটা ভেরিয়েবল, তাহলে এখানে কি পাই? q, এই qটাকে রাখছি dq, আর লিমিট হলো 0 থেকে q পর্যন্ত। du কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি u পাওয়া যায়, আর 1/c q কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই q²/2। এখন u এর পরিবর্তে আমরা এখানে ফার্স্ট ভাগে u বসাই দিলাম, আবার মাইনাস নিচের লিমিট বসাই দিলাম 0। এখানে 1/c, এখানে সেম ভাবে q এর পরিবর্তে q²/2 মাইনাস আবার q এর পরিবর্তে 0 0²/2। তাহলে u সমান আমরা কি পাইলাম? q²/2c। এটাকে আমরা এভাবে লিখতে পারি u = ½ q²/c। আবার q সমান আমরা জানি cb, তাহলে ½ cb² c একটা কাটা যায়, তাহলে আমরা পাই u = ½ cv²। আবার u = 1/2 q²/c, অর্থাৎ এই সমীকরণটা আবার লিখে ফেলছি। এখন এটাকে এভাবে লিখতে পারি আবার q/c ইনটু q, q/c সমান কি? v, তাহলে u = কি পাই? এবার ½ vq। আবার u = কি পাই? ½, এখানে কি eqd, যেহেতু v = ed, v এর পরিবর্তে ed লিখছি, তাহলে ed আর q, u = এত। আবার u সমান ½ কি লিখতে পারি? q/ε0a, এটাকে আমরা আবার যদি লিখি, কারণ e সমান আমরা আবার এইটাও লিখতে পারি, সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে আমরা এটা নির্ণয় করছি। তাহলে e সমান আমরা এটা কি লিখতে পারি? q/ε0a, আর এখানে কি লিখব? d। তাহলে আমরা এখানে লিখতে পারি u = ½ q²E/a/d। একক আয়তনের ক্ষেত্রে আমরা পাই কি? এই বিভব শক্তি সমান কি পাই? বা বৈদ্যুতিক স্থিতির শক্তি u' সমান u/v। তাহলে ½ cv²ad, এরপরে কি হবে? ½ ε0ad, এটা আবার c সমান আমরা এটা লিখতে পারি, আর v এর পরিবর্তে ad²। পরে ক্যালকুলেশন করার পর আমরা কি পাই? u = ½ ε0e²। তাহলে একটি ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে সঞ্চিত আদান, দুই পাতের বিভব পার্থক্য এবং ধারকত্বের উপর। এখানে দেখানো হচ্ছে u সমানুপাতিক 1/ কি লেখা যায়? c, আবার u সমানুপাতিক q², আবার u সমানুপাতিক v², এটা লেখা যায়। এবার আমরা দৈনন্দিন জীবনে ধারকের ব্যবহার সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারি। কিভাবে ধারকের ব্যবহার? চার্জ সংরক্ষণ করার জন্য ধারক ব্যবহার হয়। বিভিন্ন বর্তনীতে ধারক ফিল্টার হিসাবে কাজ করে। ধারক একমুখী প্রবাহকে বাধা দেয়, কিন্তু দিক পরিবর্তী প্রবাহকে সঞ্চালিত হতে দেয়।
বিভিন্ন গ্রাহক বর্তনীতে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ধারকের জন্য বা টিউন করার জন্য রেডিও টিউন করে যেমন করার জন্য ধারক ব্যবহার করা হয়। ধারক এক প্রকার ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর ডিভাইস হিসাবে কাজ করে। দৈনন্দিন জীবনে ব্যবহার, রেডিওতে ব্যবহার করা হয়, টিভিতে ব্যবহার করা হয়, ফ্যানে ব্যবহার করা হয়, টিউবলাইটে ব্যবহার করা হয়, পাওয়ার সাপ্লাইতেও এই ধারক ব্যবহার করা হয়। ধারকের ধারকত্ব নির্ভরশীলতা চার্জগ্রস্ত পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে ধারকত্ব, অর্থাৎ পাতদ্বয়ের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি ছিল যে, তাহলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত কম হবে ধারকত্ব তত বেশি হবে। ডাইইলেকট্রিক পদার্থ, বায়ুর পরিবর্তে অন্য কোনো ডাইইলেকট্রিক পদার্থ ব্যবহার করলে ধারকত্ব বৃদ্ধি পাবে। এরপরে আসি আমরা, এখানে একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া হয়েছে যে শূন্য মাধ্যমে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো গোলকের চার্জ 10 কুলম্ব এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধের আরেকটি গোলকের চার্জ 15 কুলম্ব পরিমাপ করা হলো। প্রথমে ধারক কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা দেবা। এরপরে 10 মাইক্রোফ্যারাড বলতে কি বোঝায়, এখানে অবশ্যই যেহেতু মাইক্রোফ্যারাড, তাই তোমরা অবশ্যই মাইক্রোফ্যারাড লেখার আগেই এই যে ফ্যারাড কিসের একক অর্থাৎ ধারকত্বর একক সেই সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা দিতে হবে, তারপরে তোমরা এটার উত্তরটা লিখবে। এরপরে উদ্দীপকের চার্জ দ্বয়ের জন্য গোলক দ্বয়ের বিভবের অনুপাত নির্ণয় করো। মানে কি বলছে, উদ্দীপকের চার্জ দ্বয়ের জন্য গোলক দ্বয়ের বিভবের অনুপাত নির্ণয় করবা তোমরা এখানে। তাই আমরা জানি যেহেতু চার্জ দেওয়া আছে তাহলে বিভব পার্থক্য যদি থাকে তাহলে আমরা এখানে কি সূত্র ব্যবহার করতে পারি, যে এখানে আমরা বলতে পারি সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এখানে ভি সমান সমান কি কিউ বাই সি ব্যবহার করে এই দুইটা আমরা অনুপাত নির্ণয় করব। উভয় ক্ষেত্রে ধারকত্ব একই হবে কিনা গাণিতিক ব্যাখ্যা করবে। তোমরা এখান থেকে ধারকত্ব নির্ণয় করবে, ধারকত্ব নির্ণয় করার পরে গোলকের ক্ষেত্রে যে ধারকত্ব নির্ণয় করার পরে তোমরা এটার দুইটার এক কিনা সেটা বিশ্লেষণ করে দেখাবে। আরেকটা, একটি ধারকের দুইটি সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার। ধারকটিতে 100 কুলম্ব চার্জিত করা হলো ধারকটিকে। তাহলে প্রথমে ধারকত্ব কাকে বলে এটা সংজ্ঞা দেবে। শূন্য মাধ্যমে না দিয়ে অন্য কোনো ডাইইলেকট্রিক ব্যবহার করলে ধারকের ধারকত্ব পরিবর্তন হয়, ব্যাখ্যা করো। অর্থাৎ কেমন পরিবর্তন হয়, আমরা জানি শূন্য মাধ্যমে সবচেয়ে যে কোনো ধারকের ধারকত্ব কম, তো অন্য যদি মাধ্যম আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে এর ধারকত্ব অবশ্যই পরিবর্তন হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা ডাইইলেকট্রিকের সংজ্ঞাটা দিতে পারো, দেওয়ার পরে তোমরা এটা বিশ্লেষণ করবে। এরপর উদ্দীপক হতে চার্জের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। আমরা জানি যে তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, তাই কিউ বাই এ ব্যবহার করে এই অঙ্কটা সম্পূর্ণ করবে। এরপর উদ্দীপকের ধারকটির ধারকত্বের মান নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণ, অবশ্যই নির্ণয় করা সম্ভব যেহেতু সমান্তরাল পাত ধারকত্ব। তবে তোমরা ওখানে সূত্র ব্যবহার করে সি ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি এই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা সম্পূর্ণ করবে তোমরা। এখানে আছে 3 মাইক্রোফ্যারাড, 9 মাইক্রোফ্যারাড এবং 18 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট তিনটি ধারককে শ্রেণীতে একবার আবার সমান্তরালে আরেকবার সাজানো হবে। সমান্তরালে সাজালে এদের বিভব পার্থক্য হলো 50 ভোল্ট। যদি সমান্তরাল সাজায় তাহলে 50 ভোল্ট। শ্রেণীতে সাজালে বিভব পার্থক্য হবে যথাক্রমে 30 ভোল্ট মানে 30 ভোল্ট, 20 ভোল্ট এবং 10 ভোল্ট। তাই তোমরা সমান্তরালের ক্ষেত্রে কিন্তু সবগুলির বিভব পার্থক্য একই থাকে, এই জন্য 15 ভোল্ট। আর যখন শ্রেণীতে তখন তাদের বিভব পার্থক্যের পরিবর্তন হয়েছে। তাহলে এখানে প্রথম আছে তুল্য ধারকত্ব কি, এটা তোমরা সংজ্ঞা দেবে। দ্বিতীয় হলো কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক এর মান 2.8 বলতে কি বোঝাবে। তাই পরাবৈদ্যুতিক ধ্রুবক যেহেতু বলছি অবশ্যই পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞাটা দেবে, দেওয়ার পরে এটা বিশ্লেষণ করবে। এরপরে গ নম্বর, ধারকগুলো সমান্তরাল সাজালে তুল্য ধারকত্ব কত হবে। এই ধারকগুলোকে তোমরা এখানে এইগুলোকে কি করবা, চিত্র এঁকে সমান্তরালভাবে সাজাবে, সাজানোর পরে তার তুল্য ধারকত্ব নির্ণয় করবে। সিপি সমান কি C1 যোগ C2 যোগ C3, অবশ্যই চিত্র তোমাদের দেখাতে হবে। এরপরে ঘ নম্বর, উভয় ক্ষেত্রে ধারকগুলোর সঞ্চিত শক্তির পরিমাণ কি একই হবে গাণিতিক বিশ্লেষণ। এই ক্ষেত্রে তোমাদের প্রথমে সমান্তরাল সাজাবে, তখন তুল্য ধারকত্ব সিপি নির্ণয় করবে এবং শ্রেণীতে সাজাবে
সিএস নির্ণয় করবে, তারপরে তোমরা শক্তির ওই যে সূত্র তোমরা ব্যবহার করে এই অঙ্কটা তোমরা সম্পূর্ণ করবে। যদি একই হয় লিখবে একই হবে, আর যদি না হয় তাহলে লিখবে একই হওয়া সম্ভব নয়। তোমাদের যে শেষে উদ্দীপকগুলো দিয়েছি, আশা করি তোমরা বাসায় এগুলি করবে এবং সবাই সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবাই সুস্থ থাকো, পরিবারের সবাই সুস্থ থাকবে, এই আশায় আমার আজকের এই অনলাইন ক্লাস এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ।